কি বলছো কি টিনা? যা বলছো সেটা তুমি বুঝতে পারছো? আর ইউ ইন ইউর সেন্সেস? কথাটা কিন্তু সত্যি আদিত্য। আমি ডাক্তার, কথাটা যে ঠিক সেটা তোমাকে বলে দিতে হবে। আর সে পর্যন্ত যখন ঠিক আছে তখন তোমাকে একটা পজিটিভ সিদ্ধান্ত নিতে হবে। তার মানে? মানেটা কি সেটা না বোঝার মতো এতটা ছেলে মানুষ তুমি নও। তুমি বেশ বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আদিত্য, তুমি তো আমাকে ভালোবাসো। কাম টু দ্য পয়েন্ট। আদিত্য, তুমি আমার জন্য এই বাচ্চাটাকে তোমার নাম দিতে পারো না? পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছো তুমি? তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, আমি চললাম। আদিত্য, প্লিজ তুমি প্লিজ যেও না, তুমি একটু দাঁড়াও। এই বাড়িতে থাকতে আমার এক মুহূর্ত ইচ্ছে করছে না, আমাকে আটকিও না প্লিজ। না প্লিজ, তুমি যাবে না। তুমি 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 একটু বসো, আমাকে বলতে দাও আদিত্য, একটু বলতে দাও। ঠিক আছে, তোমার যা বলো তুমি বলো, আমি শুনছি। আদিত্য, আমি চাই। লিসেন টিনা, তুমি কি চাও না চাও তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমি চাই যে তুমি এই মুহূর্তে বাচ্চাটার অ্যাবর্শনের ব্যবস্থা করবে এন্ড গেট রিড অফ ইট। আমার ইচ্ছে নেই। তোমার ইচ্ছে অনিচ্ছে আমার কিছু যায় আসে না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে সমস্ত ঘটনা আমি হরনাথ বাবুকে জানাতে বাধ্য হব। কি বলবে তুমি বাবাকে? তোমার জানার কোনো দরকার নেই, ঠিক সময় তুমি জানতে পারবে। আদিত্য, আদিত্য শোনো, তুমি আমার বাবাকে কি বলবে না বলবে সে ব্যাপারে আমার কিছু যায় আসে না। সে নিয়ে আমার কিছু যায় আসে না। ইউ গেট মি আদিত্য? সে নিয়ে আমার কিছু যায় আসে না। দাঁড়াও মা, তোমার জন্য চা করে আনছি। না রে, এখন চা খাবো না, তুই একটু এখানে আয়। এখন এখন হবে না মা, এখন আমার অনেক কাজ পড়ে। যত কাজ থাক, তুই বস তো এখানে, তোর সঙ্গে আমার কথা আছে। বস। বলো, কি বলবে বলো। বসতে বলেছি, বস। তোর কি হয়েছে নিনা? কিসের জন্য এত মন খারাপ? কি কি হবে আবার? তুমি এমন কথা বলো না মাঝে মাঝে। কিছু নিনা, হয়নি। আমার চোখকে ফাঁকি দিবি এত বুদ্ধি তোর হয়েছে? হুম? বললাম তো মা, কিচ্ছু হয়নি। মুখে বললি, কিন্তু তোর চলাফেরা, তোর মুখ চোখ অন্য কথা বলছে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কিছু হলে তো তোমাকে আমি বলি, তো তোমাকে সব কথা বলি না? বলবি, আমাকেই বলবি, সব খুলে বলবি, কিচ্ছু লুকোস না, কেমন? জানো মা, মাঝে মাঝে আমার মনে হয় কি? কিছু না। তোকে একটা কথা বলিনি না, অত বেশি ছুটিস না। কোনো কিছুর জন্যই বেশি উতলা হতে নেই, তাতে অশান্তি বাড়ে, বুঝেছিস? হ্যালো। হ্যালো, কে বিয়ান? হ্যাঁ, বেবিকে দিন তো। হ্যাঁ দিচ্ছি। নিনা, এই তোর ফোন। তোর বাবা। হ্যালো। কে বেবি? হ্যালো। হ্যাঁ, আমি বাবা বলছি। হ্যাঁ বলো। কালকে সন্ধেবেলা তুমি একটু বাড়ি থাকবে, আমি যাব, তোমার সঙ্গে কথা আছে। ঠিক আছে, আচ্ছা রাখছি। শুধু একবার ওই চত্বরে তুমি ঢুকে পড়ো,
তুই ভাবতে পারছো না যে কি জিনিস তৈরি হচ্ছে গো। অপূর্ব। আমার পাশে হচ্ছে ওই দত্ত জুয়েলার্স, আর এই মালিক হচ্ছে অশোক দত্ত, বুঝলি? এইরকম খিটখিটে চেহারা, সে রাত দিন ওই জারি দোকান সাজাচ্ছে। আর আমাকে দেখ মানে কি ওই খাবে কিন্তু রুটি আর বেগুন ভাজা, এরকম ধুতি উঁচু করে এরকম করে তোলা, একটা ছেঁড়া জামা দেখে মালিক মনে হবে না। আমাকে বলবে, বললেন বিল্লনাথ বাবু, এই দোকানটা এমন ভাবে সাজাতে হবে যে আপনার দোকানে বিক্রি হোক চাই না হোক, আপনার দেখবেন একজন না একজন লোক এসে আপনার খানিকক্ষণ দাঁড়িয়ে দেখবে। এইরকম করে কথা বলে। তুমি না গো সভ্য। হ্যাঁ গো, এমনি করে কথা বল, আমি তোমাকে বলছি শোনো না। আচ্ছা এরকম একটা লোকের ওরকম একটা সোনার দোকান, কি সোনা দোকানে একটা ছেলে তিনটে, এইটা হচ্ছে 3 নম্বর দোকান, বুঝছো? এটা এই দোকানে খুলছে। হ্যাঁ? হ্যাঁ গো, কে মালিক, কিরকম ভাবে তার থাকে, পাশে কি পাশের কথা পরে বলছি, আগে শোনো। এই যে মা লক্ষ্মী কখন যে কার ওপর সদায় হয় সে কি কেউ বলতে পারে গো। পাশের দোকানটা হচ্ছে লালাজি, এরকম চা, বুঝছে? রাত দিন ঝাঁটা দিয়ে বাদাম পায়। তোমাকে বলেছি না কারো চেহারা নিয়ে ওরকম করে বলবে না। আমার চেহারা ওর কাছে আছে, ওই বাদাম বাজছে ঝাঁটা দিয়ে, বুঝেছো তো? হ্যাঁ, বাদাম পাতি ঝাঁটা দিয়ে বাঁধে। আর ঝাঁটা দিয়ে কি জানো ওই স্বাদটা তো হয়তো ভালো লাগে, শুধু মুড়ি আর বাদাম ভাজা বেশি অত বড় লোক, বুঝছো? হ্যাঁ। আর দোকান হচ্ছে বুঝলে, হ্যাঁ আর পাশের দোকানগুলোর কথা বলো। আর সাজুগুজুর দোকান মেয়েদের, এই দোকানে যাবে তুমি, এখনো দোকান খোলেনি। আমি তো সকাল থেকে সব দেখি, সব মেয়েরা এসে খোঁজ নিচ্ছে। তুমি তাদের খোঁজ নিচ্ছ? আমি এই যে তোমার ওইসব আমার ওই সমস্ত ইয়ে নেই, আমি ওইসব করি। আবার হ্যাঁ, আবার মিথ্যে কথা। না শোনা, তুমি দোকানটা খুললে তখন তুমি সব জিও না, গিয়ে তুমি সেই গয়না দোকানে গয়না দেখবে, তারপরে বাদামের দোকান থেকে বাদাম ভাজা খাবে, নাকি বল? হ্যাঁ, বাদাম ভাজা খাবে। আর তারপরে সেই সাজুগুজুর দোকানে গিয়ে তারপরে সেই এই লিপস্টিক ফিপস্টিক ওগুলি সাজলে তোমার যে ভালো লাগে। কি হচ্ছেটা কি গৌরবের সামনে দেখ। কি যে সত্যি সেটা বলে, হ্যাঁ তোর মাকে সাজলে দেখতে ভালো লাগে না বল? তোমার বউ তুমি জানো। এই বাবা হ্যাঁ। তোমার ওখানে কোনো স্পোর্টসের দোকান আছে? কি না ওই সব স্পোর্টসের দোকান। স্পোর্টসের দোকান টোকান নেই। জানো তো আমাদের ওই অভিক স্যার বলছিল এখানে কোনো একটা ভালো স্পোর্টসের দোকান নেই। হ্যাঁ গো, হ্যাঁ। তুমি বলছিলে তোমার কোন বন্ধু বলছিল না একটা ভালো স্পোর্টস গুডস রাখবে। স্পোর্টস গুডস ইয়ে হ্যাঁ, ওইসব দোকানটা। এই এক কাজ করিস তো, তোর ওই মাস্টারমশাইকে না, খেলার মাস্টারমশাইকে তুই একটু বলিস তো আমার সঙ্গে একটুখানি দেখা করতে, একটু আলোচনা করবো। অভিক স্যারকে বলবি। হ্যাঁ, এই যে তো মায়ের হুকুম আছে, সে না করলে হয় নাকি? সব করে দেবো, দেখবি না? সে ওই সব থাকবে, ক্রিকেট মিকেটের সব ব্যাট বল, তুই পুরো ফুটবল গোল। হ্যাপি নিউ ইয়ার বিয়ান। আরে আসুন আসুন, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, নতুন বছর আপনাদের ভালো কাটুক। আর ভালো। কেন আবার কি হলো? এত হই হই করে নতুন বছরকে স্বাগত জানালেন, পার্টি হলো, লোক সমাগম, হ্যাঁ এখন বলছেন ভালো না? না, ওই দিন বাড়িতে একটু। হ্যাঁ জানি জানি জানি, আমি খবর পেয়েছি। আপনি জানতেন? হ্যাঁ জানতাম। আসলে যত যাই হোক না কেন, ঘুরে ফিরে সেই তো অ্যালকোহলিক। তখন থেকে কি ভাবছেন বলুন তো? ভাবছি না কিছুই, নতুন করে আর। তাহলে এসে থেকে দেখছি কেমন একটা ইয়ে মতো, নতুন বছরে নতুন কোনো শপথ নিলেন নাকি? না না, যাক, নিশ্চিন্ত হওয়া গেল। আপনি আগের মতোই আছেন। না প্রভাত বাবু, সবকিছু বোধহয় আগের মতো নেই। কিরকম যেন হয়ে যাচ্ছে বাড়িটা। টুকাইটার জন্য খুব চিন্তা হয়। কি শিখছে ও, কি দিচ্ছি ওকে আমরা? এ কথা কেন বলছেন বেয়ান? দাদু ভাই তো আমাদের ভেরি গুড বয়। এমন স্কুল, এমন বাড়ির পরিবেশ,
এই পরিবেশটাই তো ক্রমশ বেশি উঠছে। সব সময় ঝগড়া, চিৎকার, কুৎসিত সব ভাষা। টোকাই সব শুনছে, কি বুঝে কে জানে। অসহায় ভাবে আমার দিকে তাকিয়ে থাকে। আমি যে তখন কি করি কিছুই বুঝে উঠতে পারি না। এর কোনো উত্তর দিতে পারেন আপনি? বড্ড শক্ত প্রশ্ন করলেন বিয়ান। এর আমি কি উত্তর দেবো? কি রে, তুই আজ এত জলদি জলদি চলে এলি? নিউ ইয়ার্সের হ্যাং বৌদি, নিউ ইয়ার্সের হ্যাং। এই টুকরো ছুটিতে সবাই ঘুরতে গিয়েছিল। অফিস আওয়ার শেষ হতেই সবাই আড্ডা জুড়ে দিয়েছে। বাহ, বেশ ভালো চাকরি তো তোর, আড্ডাও মারা যায়। আড্ডা না ছাই, শুধু ভাষণ। সবাই নাকি ড্রিঙ্ক করেছে, কি খেয়েছে, কতটা খেয়েছে, সহ্য। আজ নিশ্চয়ই ফোন পাসনি, তাই না? তার সাথে এটার কি সম্পর্ক? সম্পর্ক নেই বলছিস? মুডটা যে আগুন হয়ে আছে সেটা কি এমনি এমনি? হ্যাঁ এমনি, এসব গল্পে ইন্টারেস্ট পাচ্ছিলাম না তাই। ও, ফোন পেয়েছিলি বুঝি? না, ফোন আসেনি। ও, বুঝেছি। না বোঝেনি, কালকেই বলে দিয়েছিল ফোন করতে পারবে না, তাই ফোন করেনি। কোথায় যেন যাবে একটা। তাই? ও আচ্ছা। তবু তুই কি মনে মনে আশা করিসনি যে এইসব ঝামেলা সত্ত্বেও তোকে একবার অন্তত ফোন করবেই? কি চুপ করে আছিস যে? আরে বিমান কতদিন হলো গেছে রে? 15-20 দিন? মাসখানেক নাকি আরো বেশি? অনেকদিন, অনেকদিন হয়ে গেল। ও আচ্ছা, অনেক দিন। দেখুন, আপনি বারবার আসছেন, আমি বারবার একই কথা আপনাকে বলছি। কি হবে এইসব টেনশন নিয়ে? আমি জানি আমি অন্ধকারেই হাতড়াচ্ছি, কিন্তু মিস্টার প্যাটেলকে একবার যদি মিট করতে পারতাম। কি হতো? উনি সম্ভবত আমাদের এজেন্ট, উনি আমাদেরকে ফোন করেছিলেন, উনি আমাদেরকে চাকরির অফারটা দিয়েছিলেন। কিন্তু তারপর আচ্ছা, অংশুমান আপনার কথা শুনলো না কেন? কোন কথা? কতদিন আপনি যে ফোনটার কথা বলেছিলেন। ফোন? দেখুন, যদি কেউ হঠাৎ করে আপনাকে ফোন করে বলে যে তুমি দুবাই যেও না, তখন আপনি কি করবেন? মনে হবে না আপনার সঙ্গে কেউ রসিকতা করছে? আমিও সেইভাবে নিয়েছিলাম, কিন্তু দেখলাম পরপর প্রতিদিন ফোন আসছে, প্রতিদিন সাবধান করে পাঠাচ্ছে। আমি কিন্তু সেটা অংশমানকে জানিয়েছিলাম, কিন্তু ও সেটা মানেনি। আচ্ছা, আপনার কি কারোকে মানে আপনার কারোকে সন্দেহ হয়? মানে দেখুন, ওর এই দুবাই যাওয়া, তার আগে ফোন, তারপর অ্যাক্সিডেন্ট বা মৃত্যু, যাই বলুন, মানে এই সব কিছুর মধ্যে কোথাও একটা যোগ আছে বলে আপনার মনে হয় না? যোগসূত্র কি জানি। এই পেট্রো ডলারের ব্যাপারটা, যেখানে কাঁচা টাকার শব্দ অনেক বেশি। হ্যাঁ, কিন্তু অংশুমানের সাথে এসবের সম্পর্ক কি? কি জানি, ওখানে কত কিছু হয় সেটা কি আমরা এখানে বসে জানতে পারি? কিন্তু আমাকে তো জানতেই হবে অংশুমান বাবু, আমি জানবই। আপনি প্লিজ আমাকে হেল্প করুন, আপনি প্লিজ আমাকে না বলবেন না। দেখুন, আমার যতটুকু করার আমি চেষ্টা করব। থ্যাঙ্কস। আজকে ভাবছি একটু আড্ডায় যাব। কেন? বেশ তো আছো আড্ডায় না গিয়ে। না, এই কি বোরিং যে লাগছে, ভালো লাগছে না। বাড়িতে একা একা বসে থাকতে ভালো লাগে, বোরিং লাগছে। অভ্যেস হয়ে যাবে। এরকম করছো কেন বলো? একবার যদি আড্ডায় যাও না, তাহলে রোজ রোজ যেতে ইচ্ছে করবে। আমি বলছি শোনো। তোর জ্ঞান দিও না তো।
কিছু টাকা দাও তো। টাকা কোথায় পাবো আমি? কেন, তোমার কাছে সংসার খরচের টাকা নেই? সে তো সংসার খরচের টাকা, সেটা তো সংসার খরচেই লাগে, সেটা থেকে আমি তোমায় কি করে দেবো বলো? আশ্চর্য, সংসার খরচে লাগে মানে? আচ্ছা, ওখান থেকে ম্যানেজ করে দাও না, আমি পরে তোমায় ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, না, আমি সংসার খরচের টাকা থেকে তোমায় টাকা দিতে পারবো না গো। আরে আমার রোজগারের টাকা তুমি আমাকেই দেবে না? অদ্ভুত। এরকম কথা কেন বলো গো তুমি? শুধু শুধু বলে নিজেকে ছোট করো কেন? তুমি তো রোজগার করছো, সে তো করবেই। নিজের মা, নিজের বোন, বউ, মেয়ে, এদের জন্যই তো রোজগার করছো। সেটা নিয়ে এত বাহাদুরির তো কিছু নেই না? তুমি তাহলে টাকা দেবে না? আড্ডায় যাওয়ার জন্য টাকা দিতে পারবো না, যেতে হয় এমনি যাও। তোর শালা, এটা বাড়ি না জেলখানা, ভালো লাগে না আমার। আচ্ছা শোনো না, এরকম কেন করছো বলো তো? শুধু শুধু কেন এরকম করছো তুমি? সব ছেড়ে ছুড়ে দিয়ে যখন নাগা সন্ন্যাসী হয়ে চলে যাবো তখন বুঝতে পারবে। হ্যাঁ? বেবি, দরজাটা বন্ধ করে দাও। কেন বাবা? আমি তোমাকে এখন যে কথাগুলো বলবো, আমি চাই না সেগুলো অন্য কেউ শুনুক। বাড়িতে তো কেউই নেই, তোমাকে বলো না। এই যে হরনাথ হালদার, এই লোকটার সঙ্গে তুমি কেন মেলামেশা করছো? হরনাথ হালদার? বিস্মিত হবার ভান করো না। আমি জানতে চাই তুমি এই লোকটার সঙ্গে কেন মেলামেশা করছো। হরনাথ হালদারের সাথে মেলামেশা করবো কেন? আমি জানি সে লোকটা কি। আমি এইটাই জানতে চাই যে তুমি ওর সঙ্গে মেলামেশা করছো কেন। মেলামেশা কদিন আমি দোকানে গেছি, তাও ওনারই দরকারে, মানে উনি কিছু জিনিসপত্র কেনাকাটি করবেন, সেই জন্য। তুমি যত সহজে কথাগুলো বলে ফেললে, আমি কিন্তু অত ক্যাজুয়ালি এটাকে নিতে পারলাম না। কি বলছো আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না। দেখো তো এবার বুঝতে পারো কিনা। এবার বুঝতে পেরেছো নিশ্চয়ই। তোমরা কতটুকু জানো আমি জানি না, কিন্তু আমি জানি এই মিস্টার হালদার অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি। বাবা, আমি আমি আদিত্যকে বলবার চেষ্টা করেছিলাম, কিন্তু সে আদারওয়াইজ নিয়েছে। আমার মনে হয় এই লোকটা থেকে তোমাদের সাবধান হওয়া উচিত।